একটা ছোট্ট মেয়ে যার চোখের সামনেই তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করা হয়। বেঁচে থাকার তীব্র লড়াইয়ে নিজেকে এক ভয়ঙ্কর ঘাতকে পরিণত করে সে। তার একমাত্র লক্ষ্যই প্রতিশোধ। মারাত্মক গতি, শ্বাসরুদ্ধকর অ্যাকশন আর অসাধারণ স্টাইল স্ট্যান্ডে ভরপুর এক দুর্দান্ত সিনেমা, যেখানে একাই পুরো মাফিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এক সাহসী নারী। কিন্তু প্রতিশোধের এই যাত্রা কি এতই সহজ? যে মানুষগুলোর বিরুদ্ধে সে লড়াই করছে তারা কি এতই দুর্বল, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? প্রতিটি মুহূর্তের অ্যাড্রেনালিন বাড়িয়ে দেবে এমনই এক দুর্দান্ত অ্যাকশন থ্রিলার সিনেমা কলম্বিয়ানা, যেটা মুক্তি পেয়েছিল 2011 সালে। সম্ভবত এর বাংলা এক্সপ্লেনেশন আজও আপনি শোনেননি। তো সম্পূর্ণ মুভিটির ব্যাখ্যা জানতে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। দেশটার নাম কলম্বিয়া, সাল 1992। আমরা দুজন গ্যাংস্টারের মধ্যে আলাপ হতে দেখি। তাদের একজন ফেবিও রেস্ট্রেপো এবং অপরজন ডন লুইস। তারা দুজনেই ছিল মাফিয়া। এখানে ফেবিও তার মাফিয়া জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে চলে আসতে চায়, তাই সে ডন লুইসকে তার সকল ডকুমেন্ট তুলে দেয়। শান্তিপূর্ণভাবেই তারা এই কাজগুলো করে। ফেবিও চলে যেতে ধরলেই ডন লুইস তার লোককে ফেবিওকে মেরে ফেলতে বলে। ফেবিও নিজেও জানে যে ডন লুইস তার সাথে কি করতে পারে। সে তার পরিবার আর সন্তান নিয়ে চিন্তিত হয়ে পড়ে আর দ্রুত দেশ ত্যাগ করার পরিকল্পনা করে। বাড়িতে পৌঁছেই ফেবিও তার স্ত্রীকে বলে, আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে। এই সময় ফেবিও তার মেয়ে কাতালিয়ার কাছে একটি মেমোরি কার্ড নিয়ে আসে। বলে, যদি কোনো কিছু হয়েই যায় তবে এটিই হবে তোমার পাসপোর্ট। তুমি আমেরিকার অ্যাম্বাসিতে যাবে আর সেখানকার গেটে এটা দেখাবে। কাতালিয়া বলে, আমি কিছু বুঝতে পারছি না বাবা। তার বাবা উত্তর দেয়, তোমাকে কিছুই বুঝতে হবে না মা, তুমি জাস্ট এটা স্মরণ রাখো। এরপর তার বাবা তার গলা থেকে একটি লকেট বের করে দেয়, যেটা তার দাদি ব্যবহার করত। পরে তার মা, এখন এবার সে সেটা তার মেয়ের গলায় পরিয়ে দেয় আর বলে, এটি একটি রক্ষা কবচ। আর এই সময় তাকে হত্যা করার জন্য কয়েকজন একটি গাড়িতে করে চলে আসে। ফেবিও তার স্ত্রীকে বলে, দেরি হয়ে গেছে, প্রস্তুত হও। লুইসের লোক ফেবিওর বাড়িতে পাহারা দেওয়া বডিগার্ডদের বুলেট দিয়ে ঝাঁঝরা করে মেরে ফেলে। মাও শেষবারের মতো কাতালিয়াকে আদর করে নেয়। তারপর তারা দুজন বন্দুক নিয়ে নিচে নামতে থাকে। আমরা গোলাগুলির শব্দ শুনতে পাই। তারপর কাতালিয়ার মা উপরে উঠে আসতে লাগে, কিন্তু বুলেটে তার শরীর ক্ষতবিক্ষত হতে থাকে। একই পরিণতি তার বাবার ক্ষেত্রেও হয়। আর কাতালিয়া তার স্থির চোখে বসে শুধু তার চোখের সামনেই তার বাবা মার করুণ মৃত্যু হয়। এ সময় একজন এসে কাতালিয়ার সামনে বসে আর নিজেকে পরিচয় দেয়। তার নাম মার্কো, আর সে তার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। মার্কো তাকে বলে, তোমার কাছে একটা ছোট্ট মেমোরি কার্ড আছে, সেটা আমাকে দিয়ে দাও। কাতালিয়া টেবিলের নিচ থেকে একটি চাকু বের করে সোজা মার্কোর হাতে বসিয়ে দেয় আর বলে, আমি লুইসকেও মারব। এরপর সে একটি ঘরের ভেন্টিলেশন দিয়ে লাফ দিয়ে নিচে চলে যায়। আর সন্ত্রাসীরাও তাকে ধরতে বা হত্যা করার জন্য তার পিছু করতে থাকে। পাহাড়ের গা বেয়ে ঘনবসতিপূর্ণ শহর, যেখান থেকে কাতালিয়া নিচে নামতে থাকে আর পালাতে থাকে। পেছনে তাকে ধরতে শত্রুরাও তাড়া করতে থাকে। অলিগলি বেয়ে কখনো অন্যের ঘরের ভেতরে ঢুকে অন্যের দরজা দিয়ে বের হয়ে ছুটতে থাকে। এই ধরাধরির দৃশ্যটা এতই চমকপ্রদ ছিল যে আসুন কথা না বলে কিছুক্ষণ এই দৃশ্যটাই দেখি। তো এভাবে একসময় কাতালিয়া তাদের হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে একটি ম্যানহোলে ঢুকে পড়ে। সেই ম্যানহোল এতই ছোট ছিল যে শত্রুরা সেটির ভেতরে ঢুকতে পারে না, আর রেগে গিয়ে সেই ম্যানহোলের ভেতরে এলোপাথারি গুলি করতে থাকে। এবার কাতালিয়া ম্যানহোল থেকে বেরিয়ে এসে সোজা আমেরিকার অ্যাম্বাসির সামনে এসে পৌঁছায় আর গার্ডকে একটি স্লিপ দেয়। তাকে ভেতরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে নিয়ে আসা হয়। ওই কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি আছে যেটা আমাকে দেখাতে চাও? এবার কাতালিয়া তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে টেবিলের উপর বমি করে দেয় আর সেখান থেকে ওই মেমোরি কার্ড বের করে ওই অফিসারকে দেয়। অফিসার তাকে জিজ্ঞাসা করে, এটা তোমাকে কে দিয়েছে? কাতালিয়া বলে, আমার বাবা। অফিসার বলে, তোমার বাবা কোথায়? কাতালিয়া বলে, মারা গেছে। অফিসার তাকে আরও জিজ্ঞাসা করে, তুমি কি জানো এটা কি? কাতালিয়া উত্তর দেয়, এটা আমার পাসপোর্ট। তারপর তাকে একটি প্রাইভেট জেট বিমানে করে আমেরিকার মিয়ামি শহরে নিয়ে আসা হয়। সেখানে থাকা এক মহিলাকে সে বাথরুম করার ইশারা করলে মহিলাটি তাকে বাথরুমে যেতে বলে। কিন্তু অনেক সময় পেরোনোর পরও যখন কাতালিয়া বের হয় না, তখন মহিলাটি ভেতরে যেয়ে দেখে সে ওখান থেকে পালিয়েছে।
কাতালিয়া বের হয়ে একটি বাস স্টেশনে আসে আর সে সেখান থেকে শিকাগো যাওয়ার বাস ধরে শিকাগোর একটি অজানা স্থানের এক গলিতে এসে সে একজনকে একটি অ্যাড্রেস দেয়। ভেতরে দেখা যায় একজন লোক আরেকজন লোককে, যে কিনা চেয়ারে বাঁধা অবস্থায় আছে, তাকে ইচ্ছা মতো মারছে। এর নাম অ্যামিলিও রেস্ট্রেপো আর এ হচ্ছে ক্যাটেলিয়ার চাচা, যে কিনা ক্যাটেলিয়াকে দেখেই বুকে জড়িয়ে ধরে। ক্যাটেলিয়া এই প্রথম তার চাচাকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। পরদিন সকালে ক্যাটেলিয়া ঘুম থেকে উঠে তার চাচার কাছে এসে বসে। কথা বলতে বলতে একসময় কাতালিয়া জিজ্ঞাসা করে, আমি গতকাল কার রুমে ঘুমিয়েছিলাম? তার চাচা বলে, ওটা আমার ছেলের রুম ছিল, যে আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে। কাতালিয়া জিজ্ঞাসা করে, কে তাকে হত্যা করেছে? তার চাচা উত্তর দেয়, যেই করুক না কেন সে আর বেঁচে নেই। তার চাচা ক্যাটেলিয়ার আর্ট করে একটি ছবি দেখে বলে, তুমি কি আর্টিস্ট হতে চাও? কাতালিয়া উত্তর দেয়, আমি কিলার হতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? এরপর দেখা যায় ক্যাটেলিয়াকে তার চাচা একটি স্কুলে নিয়ে যায় ভর্তির জন্য। যদিও বছরের মাঝখানে ভর্তির কোনো নিয়ম নেই, কিন্তু তার চাচা অনেকগুলো টাকা অফার করায় প্রিন্সিপাল তাকে ভর্তি করে নেয়। স্কুল থেকে বেরিয়ে আসলে কাতালিয়া তার চাচাকে বলে, এই স্কুল আমাকে কিছুই শেখাতে পারবে না, আমি কি হতে চাই সেটা তোমাকে বলেছি, তুমি আমাকে সাহায্য করো তাহলে ভালো, আর যদি না করো তাহলে আমি নিজেই সেটা করে নেব। এটা শুনে তার চাচা বন্দুক বের করে এলো পাথারি গুলি ছুটতে থাকে। বলে, তুমি কিলার হতে চেয়েছিলে না, দেখো তোমাকে এমন হতে হবে, এখন চয়েস তোমার হাতে। এরপর এক হাতে স্কুল ব্যাগ, অন্য হাতে বন্দুক ধরে তার চাচা তাকে বলে, তুমি কোনটা নেবে বেছে নাও। কাতালিয়া রাগ করে ব্যাগটি বেছে নেয়। ঘটনা এবার 15 বছর পরে এসে দেখায়। জায়গাটির নাম ক্যালিফোর্নিয়া। দুজন পেট্রোল অফিসার তাদের গাড়িতে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। এই সময় একটি গাড়ি সজোরে এসে ওই পুলিশ গাড়িটিকে আঘাত করে। গাড়িটি থেকে একটি মাতাল মেয়ে বেরিয়ে আসে আর হতভম্ব হওয়া পুলিশরাও তাকে বন্দুক তাক করে স্যালেন্ডার হতে বলে। এরপর মেয়েটিকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসা হয়। দায়িত্বরত অফিসার দেখে তার কাছে লাইসেন্স নেই, গাড়ির রেজিস্ট্রেশন নেই, আইডি কার্ডও নেই, শুধু আছে একটি লাইব্রেরি কার্ড যেখানে তার নাম লেখা রয়েছে মিস ফিলিপস। অফিসারটি যখন তাকে তার অপরাধের বিবরণ শোনাচ্ছিল, সেই সময় মেয়েটি অফিসারের টেবিলেই মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। তার যেন এই সেন্সটাও নেই যে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অফিসারটি তাকে আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে, তখন মেয়েটি বমি করতে ধরলে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দেখি থানাতে একটি অতি সুরক্ষায় একজন কয়েদিকে নিয়ে আসা হয়েছে। কয়েদিকে একটি জেলখানায় রাখা হয় আর তার সামনে একজন গার্ডকে পাহারাদার হিসেবে রাখা হয়। ওই মেয়েটিকেও একটি সেলের ভিতর রাখা হয়। একজন গার্ড এসে তাকে 1 কাপ কফি দেয় আর লাইট বন্ধ করে চলে যায়। আর এই সময় মেয়েটি উঠে বসে। আসলে এই মেয়েটিই হলো ক্যাটালিয়া। এবার সে তার পোশাক পরিবর্তন করে কৌশলে জেলের তালা খুলে সেখান থেকে বেরিয়ে পড়ে। সিসি ক্যামেরা ঘুরিয়ে দেয়। কফি কাপ থেকে চামচ আর একটি গ্লাস নিয়ে তাতে কিছুটা পানি ভরে ইলেকট্রিক রুমে চলে যায়। সেখানে এক জায়গায় গ্লাস আর চামচ সেট করে ভেন্টিলেশনের ভেতর দিয়ে একটি ফ্যানের কাছে এসে বসে থাকে। চামচে পানি ভরে গেলে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিসিটি চলে যায়। ফলে ভেন্টিলেশন ফ্যান বন্ধ হলে তার ভেতর দিয়ে ঢুকে ওই কয়েদির সেলের সামনে এসে গার্ডকে অজ্ঞান করে ফেলে। তার কাছের রাইফেলটিকে নিয়ে ওই সেলের ভেতরের কয়েদির কাছে চলে আসে। তাকে ঘুম থেকে তুলে শার্টটি খুলতে বলে আর তাকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ পেয়েই পুলিশ অফিসাররা দৌড়ে আসতে থাকে। তারা শুরুতে ওই গার্ডকে সন্দেহ করে, যার কিনা মাত্রই জ্ঞান ফিরেছে, কিন্তু অফিসারটা সন্দেহ হয় যে এই কাজটা সে ছাড়া অন্য কেউ করে থাকতে পারে। তাই তারা সবাই মিলে তল্লাশি শুরু করে। গার্ডরা কাতালিয়াকেও সন্দেহ করে, তাই তার সেলের সামনে আসে। কিন্তু এর আগেই কাতালিয়া তার সেলের ভেতরে ঢুকে ঘুমের ভান করে শুয়ে থাকে, যেটা দেখে অফিসাররা নিশ্চিত হয়, আবার কিছুটা হতাশও হয় যে এই কাজ সে করেনি। এটি এমনই একটি হাই ভোল্টেজ ঘটনা ছিল যে এর খবর পাওয়া মাত্রই একজন ঊর্ধ্বতন সিআইএ এজেন্ট সেখানে চলে আসে, যার নাম জ্যামি রোজ। সে ওই কয়েদির বুকে একটি ফুলের নকশা দেখে এবং বুঝতে পারে এমন নকশা করে এর আগেও আরও কয়েকজন গ্যাংস্টারকে মারা হয়েছে। এদিকে কাতালিয়াকে অফিসাররা সতর্ক বার্তা দিয়ে প্রথমবারের মতো মাফ করে ছেড়ে দেয়। কিন্তু যে মুহূর্তে সিআইএ অফিসার সবাইকে নির্দেশ দেয় যে এই মুহূর্ত থেকে এই অফিসে কেউ ঢুকতেও পারবে না বা কেউ বের হতেও পারবে না, সেই সময় কাতালিয়া পাশ দিয়েই চলে যায়। কেউ তাকে নোটিশই করে না। রোজ তার বিচক্ষণতা দিয়ে ঘটনার বিশ্লেষণ করতে থাকে। এদিকে কাতালিয়া একটি ওয়াশরুমে এসে তার লুকানো চেহারা পরিবর্তন করে বেরিয়ে আসে। সে তার চাচাকে ফোন করে জানিয়ে দেয় কাজ হয়ে গেছে।
সিআইএ অফিসার এবার এই ঘটনাটি সংবাদপত্রে প্রকাশের অনুমতি দেয়, যাতে করে সকল সংবাদ মাধ্যম এটিকে ছাপায়, আর এটির সূত্র ধরেই তারা যেন সামনে এগোতে পারে। তার প্ল্যানটা কাজেও লাগে। দেখা যায় একজন কংগ্রেসম্যান ওই মাফিয়া ডন লুইসের কাছে একটি ম্যাগাজিন নিয়ে আসে। কংগ্রেসম্যান মানে বোঝেন তো? সহজ কথায় বলি, বাংলাদেশে আমরা যেমনটা এমপি বলি, অর্থাৎ মেম্বার অব পার্লামেন্ট, আমেরিকায় তাদেরকে বলা হয় কংগ্রেসম্যান। তো এরা আগে থেকেই জানতো যে এই কাজটি ওই ছোট মেয়েটিই করেছে, যাকে তারা 15 বছর আগে ধরতে চেয়েছিল। কাতালিয়া তার চাচার সাথে দেখা করে। এখানে তার চাচাকে খুব চিন্তিত আর অস্থির দেখায় যে কাতালিয়া এ পর্যন্ত 22 জনকে এভাবে হত্যা করেছে। সে চাচ্ছিল না কাতালিয়া এমন জীবন বেছে নিক, কিন্তু কাতালিয়া বলে সে নিজের ইচ্ছায় এমন জীবন বেছে নিয়েছে, তাই তাকে নিয়ে এমন উদ্বিগ্ন হতে হবে না। অন্য দৃশ্যে সেই সিআইএ অফিসারকে দেখা যায় সেই ফুলের নকশা নিয়ে গবেষণা করছে। এই সময়ে একজন তার পাশ থেকে বলে ওঠে, এটা একটা অর্কিড যার নাম কাটালিয়া, যেটা কলম্বিয়ায় দেখতে পাওয়া যায়। তার কথার সূত্র ধরে অফিসার একটি ক্লু খুঁজে পায়, ফলে তদন্তের একটি নতুন মাত্রা পায়। এদিকে দেখা যায় কাটালিয়া তার পোষা দুটি কুকুরকে মাংস খাওয়াচ্ছে, কিন্তু ট্রেন আপের মাধ্যম দিয়ে, অর্থাৎ কাতালিয়া অনুমতি না দেওয়া পর্যন্ত কুকুরগুলো সেই মাংসে মুখ দেয় না। এরপর একটি আলিশান বাংলো দেখানো হয়, যেখানে কাঁচ দিয়ে ঢাকা একটি সুইমিং পুলে হাঙ্গর সাঁতরাচ্ছে। এখানে একজন বিলিয়নিয়ারকে দেখানো হয়, যে কিনা অনেকগুলো মেয়ের সাথে ফুর্তি করছে। এ হলো সেই লোক যাকে কাতালিয়ার বাবার বাড়ির বডিগার্ডদের মেরে ঝাঁঝরা করতে দেখেছিলাম। লোকটি সিকিউরিটি ম্যানদের বলে আজকের রাতটা যেন খুবই টাইট সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়, কেউ যেন ভেতরে আসতে না পারে। তো তার কথা মতো একটি টাইট সিকিউরিটি টিম সেখানে চলে আসে, কিন্তু মজার বিষয় হলো সিকিউরিটি গার্ড যে গাড়িতে করে এসেছে সেই গাড়িতে করেই লুকিয়ে ক্যাটালিয়াও সেখানে চলে এসেছে, আর ওই হাঙ্গর ভর্তি সুইমিং পুলের ভেতর দিয়ে সে ওই বাংলোতে প্রবেশ করে। লোকটি আচমকা ঘুম থেকে জেগে ওঠে আর দেখে তার বুকে কিছু একটা লেখা রয়েছে। সে বাইরে আসতে থাকে আর দেখতে পায় তাকে পাহারা দেওয়া গার্ডগুলো এক এক করে মরে পড়ে রয়েছে। সে ওই গার্ডগুলোর হাত থেকে বন্দুক 2 হাতে নিয়ে ওই সুইমিং পুলের কাছে এসে দাঁড়ায়, যেখানে পড়েছিল একটি কাতালিয়া ফুল। পেছন থেকে কাতালিয়া তাকে ডাকে। লোকটি গুলি করতে থাকে, কিন্তু দুটো বন্দুকই ছিল খালি। এরপর কাতালিয়া তার পায়ে গুলি করে। লোকটি করুণ সুরে তাকে বলতে থাকে, আমাকে মেরো না। কাতালিয়াও বলে, আমি তোমাকে মারবো না। এরপর ওই সুইমিং পুলের মধ্যে ওই লোকটি পড়ে যায়। তার রক্তের ঘ্রাণে আকৃষ্ট হয়ে হাঙ্গরগুলো তাকে জ্যান্ত খেতে থাকে। এদিকে ওই সিআইএ এজেন্ট ওই সিসিটিভি ফুটেজের পর্যবেক্ষণ করতে থাকে, যেখানে তার ওই মেয়েটির প্রতি সন্দেহ হয়। কিন্তু সে আশ্চর্য হয় যে মেয়েটি কতটা চতুরতার সাথে জেলখানায় ঢুকেছে যে তার চেহারা কোনো সিসিটিভিতেই দেখা যায়নি, এমনকি তার ফিঙ্গারপ্রিন্টগুলোও নকল। কাতালিয়া তার বয়ফ্রেন্ডের রুমে যায়। তার বয়ফ্রেন্ড তার সম্পর্কে জানতে চায়, সে কোথায় থেকে এসেছে, তার পিতামাতা কোথায় থাকে, সে কি করে, কিন্তু কাতালিয়া এসব কোনো কিছুরই উত্তর দেয় না। আর তার বয়ফ্রেন্ডও এই বিষয়ে তাকে জোরাজুরি করে না। তারা একটা সুন্দর মুহূর্ত কাটায়। সকালবেলা কাতালিয়ার বয়ফ্রেন্ড কাতালিয়ার একটি মুখের ছবি তুলে। কাতালিয়া ঘুম থেকে উঠেই দেখে যে অনেক দেরি হয়ে গেছে। সে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে আর এক লাইব্রেরিতে আসে, যেখানে তার চাচা অপেক্ষা করছিল। তার চাচা অনেক রেগেছিল যে সে একের পর এক এমন হত্যাকাণ্ড করেই চলছে। কাতালিয়া তার চাচাকে জিজ্ঞাসা করে, তুমি কতজন মানুষকে মেরেছিলে যখন তোমার ছেলেকে তারা হত্যা করেছিল? তার চাচা জবাব দেয়, আমি সব কিছু ত্যাগ করে শুধু তোমাকে নিয়েই বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি আমার বাড়িতেও আসো না, তুমি আমার মায়ের সাথেও কথা বলো না, তাই আমরা এখন থেকে তোমাকে ভুলেই থাকবো। কাতালিয়াও কষ্ট পায়। এদিকে কাতালিয়ার বয়ফ্রেন্ড তার বন্ধুর সাথে কাতালিয়ার ব্যাপারে কথা বলে। সে বলে, আমি 10 বছর যাবৎ তার সাথে দেখা করে আসছি, কিন্তু তার বিষয়ে আমি কিছুই জানতে পারিনি, শুধুমাত্র তার একটা ছবি তুলতে পেরেছি। তার বন্ধু সেই ছবি দেখতে চাইলে সে তার ছবিটি দেখায়। এক ফাঁকে তার বন্ধুটি সেই ছবির ইনফরমেশন জানার জন্য একজনকে সেই ছবিটি পাঠিয়ে দেয়। এবার ওই মহিলাটি ওই ছবিটি স্ক্যান করে মিলাতে থাকে। মহিলাটি যখন ছবিটি স্ক্যান করছিল, এই তথ্যটা ওই সিআইএ অফিসারের কাছে অ্যালার্মের মতো চলে আসে, আর সে সেটাকে ট্র্যাকিং করে ওই ছবি কোথায় থেকে স্ক্যান করা হচ্ছে তার লোকেশনটা ডিটেক্ট করে ফেলে, আর সেখানে এসে সেই কম্পিউটারে তল্লাশি করতে শুরু করে। অন্য দৃশ্যে দেখানো হয় ক্যাটালিয়ার দাদি ও চাচা একটি চার্জে বসে আছে, সেখানে ক্যাটালিয়াও আসে। আসলে তারা এভাবেই একে অপরের সাথে দেখা করে। আমরা বুঝতে পারি তার চাচা তার সাথে অভিমান করে কথা বলছেন। তো দেখা করার শেষে যখন তার চাচা ও দাদি ফিরে যায় তাদের বাড়িতে,
তখন দেখি মার্কো তাদেরকে অনুসরণ করছে। কাতালিয়া তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারে তার বয়ফ্রেন্ড তার একটি ছবি তুলেছে, আর এটা শোনার পরেই কাতালিয়া অস্থির হয়ে ওঠে। সে তার কম্পিউটার চেক করতে গেলে দেখে সেখানে তাকে ডিটেক্ট করা হয়েছে, আর তার বাড়িতে অলরেডি পুলিশও চলে এসেছে। এবার সে রুম থেকে কৌশলে পালাতে থাকে। একদিকে পুলিশ যখন তার দরজায় বোম সেট করছে দরজা ভাঙার জন্য, একই সময় কাতালিয়া অন্য এক ফ্ল্যাটে বোম সেট করে পালানোর রাস্তা বের করার জন্য। একই সাথে দুই জায়গায় বোমা বিস্ফোরিত হয়, ফলে পুলিশরা বুঝতেই পারে না যে তাদের অগোচরে কাতালিয়া আরও একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। কাতালিয়া নিচে গ্যারেজে চলে আসে আর সেখানকার সিসি ক্যামেরাগুলো নষ্ট করতে থাকে। এর ফলে পুলিশরাও বুঝতে পারে যে সে এখন গ্যারেজে রয়েছে, কিন্তু পুলিশরা সেই গ্যারেজে আসার আগেই কাতালিয়া সেখানে একটি ছোট্ট ভেন্টিলেশনের মধ্যে ঢুকে পড়ে। আর এই কাজে সে ছোটবেলা থেকেই পটু। সেখান থেকে সে তার চাচার বাড়িতে চলে আসে, কিন্তু তাদেরকে ডাকার পরেও যখন তারা সাড়া দিচ্ছিল না, তখন সে সতর্ক অবস্থায় সামনের দিকে এগিয়ে দেখতে পায় তার দাদির নিথর দেহ পড়ে আছে। তার চাচাও মৃত, তাকে চেয়ারে বেঁধে ভীষণ নির্যাতন করে হত্যা করা হয়েছে। এদিকে সিআইএ অফিসার যখন নিজের ঘরে ফিরে আসে, কাতালিয়া তখন তার জন্যই অপেক্ষা করছে। সিআইএ অফিসার বলে, তোমার খেল খতম, এখানে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। ক্যাটেলিয়া বলে, তুমি কি এগুলোর কথা বলছো? সাথে এও বলে যে এখন তুমি যে চেয়ারে বসে আছো, এখান থেকে যদি তুমি একবার ওঠার চেষ্টা করো তবে সেটাই হবে তোমার জীবনের শেষ চেষ্টা, কারণ তাতে বোম সেট করা আছে। অফিসার বলে, তুমি কি চাও? কাতালিয়া বলে, আমার চাওয়া খুব বেশি কিছু নয়। আমি আমার জীবন তখনই হারিয়ে ফেলেছি যখন আমার বয়স ছিল মাত্র 9 বছর। তারা আমার বাবা মাকে আমার চোখের সামনেই হত্যা করেছে। আর আজ আমি সকালে আমার চাচা আর দাদির সাথে কথা বলেছি, যারা কিনা এখন মৃত। তারা আমার পরিবারের সবাইকেই মেরে ফেলেছে। অফিসার বলে, এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কাতালিয়া তাকে কংগ্রেসম্যানের সাথে যোগাযোগ করতে বলে, আর এটা বলে সে চলে যায়। আর যাবার সময় বলে যে যখন তোমার ওভেনে থাকা ডিনার গরম হয়ে যাবে, এই বোমটিও রিফিউজ হয়ে যাবে। তার আগে ওই চেয়ার থেকে ওঠো না। দেখো ব্যাপারটা, ভয়ঙ্কর শাস্তির মুখে বসে রাখলেও তাকে তার সময় অপচয় করতে দেয়নি। অন্যভাবে বলা যায়, ডিনার রেডি হওয়ার আগ পর্যন্ত তাকে বিশ্রামেই রেখেছে। তো অফিসার এবার কংগ্রেসম্যানের অফিসে চলে আসে আর কাতালিয়ার ব্যাপারে বলতে থাকে যে সে কি জানতে চেয়েছিল। অফিসার বলে, আমি যদি তাকে সাহায্য না করি তবে প্রত্যেক সপ্তাহে সে আমার পরিবারের একজনকে হত্যা করবে। তাই এই বিষয়ে তুমি যা জানো সব আমাকে বলো। কংগ্রেসম্যান একেবারে রসিকতার সাথে বলে যে মেয়েটি কি খুব সুন্দর, আর যদি তুমি আমার কাছ থেকে উপকার চাও তাহলে তোমাকে একটা পরামর্শ দিতে পারি। তুমি 911-এ ফোন দাও। এই সময় সিআইএ অফিসারের ফোনে কল আসে, যেটা ক্যাটালিয়াই করেছে। সে বলে যে সে পুরো রুমটাকেই টার্গেট করে রেখেছে, আর একটি স্নাইপারের টার্গেট এখন ঠিক এই মুহূর্তে তার বুকের মধ্যে রয়েছে। সত্যি সত্যি দেখা যায় তার বুকে একটি লেজার রশ্মি দেখা যাচ্ছে। এজেন্ট ভয় পায়, কিন্তু তারপরেও সে কনফিডেন্স দেখানোর চেষ্টা করে বলে, এই কাঁচ অত্যন্ত পুরু, সেটা কোনো বুলেট ভেদ করতে পারবে না। আর তখনই একটা বুলেট এই জায়গাটা ভেদ করে তার টেবিলের পাশে থাকা জর্জ ডাব্লিউ বুশের পাশে থাকা তার ছবিতে এসে আঘাত লাগে। এজেন্ট জানায় তাদের হাতে আর মাত্র 10 সেকেন্ড সময় আছে। তার কাছে জানতে চাওয়া হয় সেই মাফিয়া এখন কোথায়। এবার সে প্যান্ট ঢিলা করা অবস্থায় কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে তার ঠিকানা কোথায়। ঠিকানা জানতে পারার পর এবার ক্যাতালিয়া তার ওয়ার্কশপে এসে বাছাই করা অস্ত্রগুলো নিতে থাকে। তার সাথে তার পোষা কুকুরকেও নিয়ে রওনা হয়। এদিকে মাফিয়ার কাছেও এই খবর পৌঁছে যায় যে ওই বাঘিনী তাকে মারতে আসছে, তাই সেখানকার সিকিউরিটি খুব টাইট করা হয়। তারা যখন এসব নিয়ে আলোচনা করছিল তখন একটি রকেট লঞ্চার সেল সরাসরি ওই ভবনে আঘাত হানে। মুহূর্তে আগুনের গোলায় ভরে যায় সমস্ত মহল। বাঘিনী মাফিয়া দুর্গে প্রবেশ করে, তার অনুসারীদেরকে গুলি করে ঝাঁঝরা করতে থাকে। মার্কো মাফিয়া লুইসকে একটি নিরাপদ দেয়ালের গোপন কক্ষে ঢুকিয়ে দেয়। এদিকে ক্যাটেলিয়া ফ্রি স্টাইলে সন্ত্রাসীদের মারতে থাকে। তো এক ঝলক তার মারের ছন্দটি আমরা দেখতে থাকি। তো এক পর্যায়ে কাতালিয়ার সাথে মার্কোর বন্দুক ছাড়াই হাতে মারামারি চলতে থাকে, যেমনটা আমরা বাংলা সিনেমায় দেখতে পাই। আর ভিউয়ার্সদের মনের তৃপ্তি না দিয়েই ঠুস করে তাকে মেরে দেয়। এটা যখন লুইস বুঝতে পারে যে তার আশা ভরসা সব জায়গা শেষ, তখন সে নিজেই রিস্ক নিয়ে বেরিয়ে পড়ে আর সামনে থাকা একটি গাড়িতে করে পালাতে থাকে।
একসময় কাতালিয়া মার্কোর ফোন থেকে লুইসকে ফোন করে। লুইস তাকে বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি আর আমাকে খুঁজেই পাবে না, কিন্তু আমি তোমাকে খুঁজে বের করব আর তোমাকে সেভাবে মারব যেভাবে শাস্তি দিয়ে তোমার চাচাকে মেরেছি। কাতালিয়া বলে, আমি আসলে ঠিক যে জায়গায় তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি এখন ঠিক সেই জায়গাতেই আছো। এরপর সে ফোনের মধ্যেই বলে ইট, আর দেখা যায় পেছনের সিট থেকে দুটি কুকুর নির্দেশ পাওয়ার সাথে সাথেই শেষ দৃশ্যে দেখা যায় সিআইএ অফিসার তার বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে। এই সময় কাতালিয়া তাকে ফোন করে বলে, তোমার সাথে 40 সেকেন্ড কথা বলতে পারবো। তার বয়ফ্রেন্ড বলে, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। কাতালিয়া বলে, জানালা খুলে রাখো, একদিন ফুলের সুবাস তোমার ঘরে পৌঁছাবে। অফিসার সেই বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়। এদিকে কাতালিয়া একটি বাসে উঠে পড়ে। তার গন্তব্য কোথায় সেটা আমরা জানতে পারি না। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়। মুভির গল্পটি তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে, তাই একটা লাইক অবশ্যই করে দিও। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার উপস্থিতিটা এই এক্সপ্লেনেশনের সাথে জড়িত রাখার জন্য একটা কমেন্টসেও রেখে যাও। তো দেখা হচ্ছে পরের কোনো এক্সপ্লেনেশনে। টাটা, বাই।